শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার যে বিবরণী, সেই দুইটা অঙ্ক নিয়ে আমরা এখানে আলোচনা করব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখে থাকো তাহলে সহজেই এই দুইটা সমাধান তোমরা করতে পারবে। বিগত যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে কিভাবে আমাদেরকে মালিকানা সত্ত্ব সমাধান করতে হবে এবং এই মালিকানা সত্ত্বের মধ্যে কোন কোন লেনদেনগুলো এখানে দেখাতে হবে। আমি সংক্ষেপে তোমাদের বলছি আরেকবার। মূলধনের সাথে আমাদের অতিরিক্ত মূলধন যোগ হবে, সমন্বয় মূলধনের সুদ বের করতে বললে সেটা যোগ হবে, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল সেটা যোগ করতে হবে, নিট মুনাফা যোগ করতে হবে এবং নিট ক্ষতি হলে আমাকে বিয়োগ দিতে হবে। এর পাশাপাশি উত্তোলন, আয়কর, জীবন বীমা, পণ্য উত্তোলন এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে। সমন্বয় যদি আমাদেরকে উত্তোলনের সুদ বের করতে বলে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। এইভাবে আমাদেরকে লেনদেনগুলো যোগ বিয়োগ করে চূড়ান্তভাবে মালিকানা সত্ত্ব আমাদেরকে বের করতে হবে। এখন আমি তোমাদের সামনে একটি অঙ্ক এখানে পড়ে শোনাবো। অঙ্কটি এখানে কি কি লেনদেন দেয়া আছে সেই লেনদেনগুলো তোমরা ভালো করে শুনবে। আমি তোমাদের সামনে এখন যে অঙ্কটি এখানে সমাধান দেখাবো মালিকানা সত্ত্ব, সেটা হলো রিমা এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2021 তারিখের রেয়ামিলটি নিম্নরূপ: উত্তোলন ও মূলধন যথাক্রমে 45,000 টাকা ও 1,20,000 টাকা, হাতে নগদ 22,000 টাকা, যন্ত্রপাতি 1,10,000 টাকা, অতিরিক্ত মূলধন 50,000 টাকা। এই অতিরিক্ত মূলধন কিন্তু মূলধনের সাথে আমাকে যোগ করতে হবে মালিকানা সত্ত্ব করার সময়, এবং উত্তোলন সেটা কিন্তু বিয়োগ দিতে হবে। বেতন 15 মাস 37,500 টাকা, বকেয়া ঋণের সুদ ক্রেডিট দিকে 5,000 টাকা, সাধারণ সঞ্চিতি 60,000 টাকা, অগ্রিম বীমা সালামি ও ক্রয় ফেরত যথাক্রমে 2,000 ও 1,500 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 33,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত এখানে 20,000 টাকা, আয়কর 3,000 টাকা। এই আয়কর কিন্তু আমাকে মালিকানা সত্ত্ব করার সময় অবশ্যই বিয়োগ দিতে হবে। বন্ধক ঋণ 80,000 টাকা, ইজারা সম্পদ 6 বছরের জন্য 72,000 টাকা, প্রাপ্য হিসাব ও প্রদ হিসাব এটা মানে হলো দিনাদার ও পাওনাদার 35,000 ও 28,000 টাকা, আমদানি শুল্ক 5,500 টাকা, ক্রয় ও বিক্রয় যথাক্রমে 30,000 ও 40,500 টাকা। সমন্বয়ে যে তথ্যগুলো দেয়া আছে, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। দুই, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,500 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। এই মালিক কর্তৃক পণ্য উত্তোলন একবার আমাকে ক্রয় থেকে বাদ দিতে হবে, আর একবার মালিকানা সত্ত্ব করার সময় এখানে বাদ দিতে হবে। ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা দুটি নোট হারিয়ে গিয়েছে, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। নেট মুনাফা 55,000 টাকা ধরে আমাকে মালিকানা সত্ত্ব যে বিবরণী সেটা আমাকে তৈরি করতে বলছে। এটা কিন্তু সৃজনশীল একটি অঙ্ক। এখন তো আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ করতে হবে, আর এটা যেহেতু আগের বছরের অঙ্ক, যার ফলে সৃজনশীল আকারে দেওয়া আছে, আমি সেখান থেকে তোমাদের এই দুইটা বিষয় সমাধান দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের সর্বপ্রথম মূলধন এখানে আসবে। এখানে মূলধন তোমার দেখতে পাচ্ছ এখানে 1,20,000 টাকা, এবং সমন্বয় কিন্তু এখানে আমাদের বলা ছিল অতিরিক্ত মূলধন এখানে 50,000 টাকা। এই অতিরিক্ত মূলধন আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করলাম। এরপর আমাদের যোগ করতে হবে সাধারণ সঞ্চিতি। সমন্বয় কিন্তু কোথাও বলা নেই যে মূলধনের সুদ আমাকে বের করতে বলছে, এরকম কোনো কথা কিন্তু সমন্বয় দেয়া নেই।
যদি সমন্বয় মূলধনের সুদ আমাকে ধরতে বলতো বা ধার্য করতে বলতো, তাহলে অবশ্যই সেই সুদটা আমাকে এখানে যোগ করতে হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সাধারণ সঞ্চিত এখানে আমাদের দেওয়া ছিল এখানে ৬০,০০০ টাকা, সেটা যোগ করতে হবে। এরপরে নেট মুনাফা যোগ করতে হবে, কিন্তু আমি একটি কথা তোমাদের বলেছিলাম যে নেট মুনাফা আমরা সবার শেষে যোগ করব, কারণ অনেক সময় কিন্তু নেট মুনাফা বের করতে গেলে আমাদের ভুল হতে পারে। আর যদি ভুল হয় তাহলে সেটা কারেকশন করার পর আমরা শেষে যদি সেটা কেটে সঠিকটা এখানে সংশোধন করি, তাহলে কিন্তু আমাদের টোটাল মালিকানা সত্ত্বে কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা নেট মুনাফা সবসময় সবার শেষে আমরা যোগ করবো। তাহলে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সাধারণ সঞ্চিতি আর নেট মুনাফা যোগ করতে হবে। তার আগে আমাকে বাদ দিতে হবে এখান থেকে উত্তোলন বাদ দিতে হবে, তারপরে এখান থেকে বাদ দিতে হবে আয়কর। এই দুটো তথ্য র্যামিলে দেওয়া ছিল এবং সমন্বয় দেওয়া ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এই তিনটা আমাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের র্যামিলে যে তথ্য দেওয়া ছিল উত্তোলন এখানে ৪৫,০০০ টাকা দেখতে পাচ্ছ, এখানে বিয়োগ করা হলো। র্যামিলে আয়কর দেওয়া ছিল ৩,০০০ টাকা, সেটা আমরা বিয়োগ করলাম এবং সমন্বয় আমাদের পণ্য উত্তোলন দেওয়া ছিল ২,৫০০ টাকা, সেটা কিন্তু এখানে বিয়োগ করা হলো। এখন সর্বশেষ যে নেট মুনাফা সেই লেনদেনটি আমাকে যোগ করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা যোগ বিয়োগ করে দেখি আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কত। ১,২০,০০০ টাকা যোগ ৫০,০০০ যোগ ৬০,০০০ মাইনাস ৪৫,০০০ মাইনাস ৩,০০০ মাইনাস ২৫০০, সর্বশেষ যোগ করতে ৫৫,০০০। শিক্ষার্থীরা, আমাদের এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ ২,৩৪,৫০০ টাকা। এখন আমরা চলে যাব আর্থিক অবস্থার বিবরণী। শিক্ষার্থীরা, আমাদের আর্থিক অবস্থার যে বিবরণী, সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট মিলেই কিন্তু এটা সমাধান করতে হবে। প্রথমে আসবে স্থায়ী সম্পত্তি বই নিয়ম অনুযায়ী, তারপরে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে আসবে চলতি সম্পদ বা স্বল্পমেয়াদী সম্পদ এবং সর্বশেষে আসবে অলিক সম্পদ। তারপরে মালিকানা সত্ত্ব দায়সমূহের মধ্যে আমাদের আসবে মালিকানা সত্ত্ব, যে উত্তরটা আমরা বের করলাম, তারপর আসবে দীর্ঘমেয়াদী দায় এবং সর্বশেষে চলতি দায় অথবা স্বল্পমেয়াদী দায়। এই ফরম্যাটটা মিলেই কিন্তু আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা সর্বপ্রথম এখানে চলে যাব স্থায়ী সম্পদে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে স্থায়ী সম্পদ দেয়া আছে, যন্ত্রপাতি দেয়া ছিল ১,১০,০০০ টাকা এবং ইজারা সম্পদ এখানে দেয়া ছিল ৭২,০০০ টাকা। ইজারা সম্পত্তির মেয়াদকাল ছিল ৬ বছর। এই দুইটাই কিন্তু এখানে স্থায়ী সম্পত্তি হিসেবে দেয়া আছে।
এখানে সমন্বয় যন্ত্রপাতির পরে আমাদের 10% অবচয় ধার্য করতে বলেছিল। এখন এই 1,10,000 টাকার পরে আমাদের 10% অবচয় ধরতে হবে। সেক্ষেত্রে অবচয় এখানে কত টাকা আসছে? 11,000 টাকা আসছে। এটা বাদ দিয়ে আমাদেরকে দেখাতে হবে। এক লক্ষ 10,000 টাকা থেকে আমরা 11,000 অবচয় টাকা বাদ দেওয়ার পর এখানে যন্ত্রপাতির নিট মূল্য হলো 99,000 টাকা। দ্বিতীয় ঘরে দেখানো হলো। এরপর আসবে ইজারা সম্পত্তি। ইজারা সম্পদ এখানে আমাদের রেয়ামিলের টাকা দেওয়া ছিল 72,000 টাকা এবং এই ইজারা সম্পত্তির মেয়াদকাল ছিল আমাদের 6 বছর। এখন এই 6 বছরের অর্থ চুক্তিতে আমরা এই সম্পত্তির ভাড়া নিয়েছি। এখন 6 বছরের মধ্যে তো আমাদের 1 বছরের টাকা অবলোপন, তাহলে 1 বছরের টাকা বাদ দেওয়ার পরে বাকি টাকা আমাদেরকে সম্পদ হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা 72,000 টাকাকে প্রথমে 6 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে এখানে আসে 1 বছরের অবলোপন আসে 12,000 টাকা। এখন এই 12,000 টাকা আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে। তাহলে আমাদের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে স্থায়ী সম্পত্তির কাজ শেষ, আর এই দুইটা লেনদেনের বাইরে আর কোন স্থায়ী সম্পত্তি এখানে দেয়া নেই। তাহলে এই যোগফলটা আমাকে তৃতীয় ঘরে দেখাতে হবে। শিক্ষার্থীরা আমাদের স্থায়ী সম্পত্তির পরে আমাদের দেখাতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেখানে সঞ্চয়পত্র বিনিয়োগ বা প্রদত্ত ঋণ, এই তিনটা এবং এর বাইরেও থাকতে পারে, তবে সাধারণত এই তিনটাই থাকে দেখাতে হবে। তবে আমাদের এই অঙ্কে কোথাও কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগটা নাই। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ না থাকার কারণে পরবর্তী যে কাজটি চলতি সম্পদ, সেই চলতি সম্পত্তির কাজটা এখানে দেখাতে হবে। চলতি সম্পদ হলো যে সম্পদ দ্রুত পরিবর্তনশীল, এটা কখনোই কিন্তু স্থির থাকে না। আবহাওয়া যেরকম পরিবর্তন হয়, এই চলতি সম্পদটা কিন্তু পরিবর্তনশীল। এটা ভ্যানিশ হয় না কখনো। ব্যাপারটা এরকম নয় যে চলতি সম্পদ কখনো থাকবে না, এটা চলে যাবে, তা কিন্তু না। এটা রূপ পরিবর্তন করে। আজকে চলতি সম্পদের পরিমাণ যেরকম থাকে, আগামীকালকে বা পর মুহূর্তে কিছু সময় পরে সেই পরিমাণ টাকা কিন্তু চলতি সম্পদ থাকে না, হয়তো বাড়বে অথবা কমবে। এটা সর্বোচ্চ মেয়াদ থাকে 1 বছর। এই চলতি সম্পদ কিন্তু প্রতিষ্ঠানের জন্য বেশি পরিমাণ থাকা কিন্তু ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ চলতি সম্পদ তোমার হাতে যত থাকবে, ওই চলতি সম্পত্তি খাতে ব্যবসার টাকাটা আটকে থাকবে, যার ফলে প্রতিষ্ঠান সেই টাকাটি কখনো তার ব্যবসার কাজে ব্যবহার করতে পারবে না। আমি এই ব্যাপারটা নিয়ে পরে একসময় আলোচনা করব। এখন এখানে চলতি সম্পত্তির মাঝে সর্বপ্রথম এখানে হাতে নগদ আছে। হাতে নগদ থেকে এখানে বিবিধ ক্ষতি লিখে 2,000 টাকা বাদ দেওয়া হলো। তার কারণ হলো কি, সমন্বয় বলা ছিল যে ক্যাশ বাক্স থেকে 1,000 টাকার দুটি নোট এখানে চুরি হয়ে গিয়েছে। এটা ক্ষতি, এই ক্ষতি হিসেবে এটা একবার আসবে অন্যান্য ব্যয়ের মধ্যে।
আর যেহেতু সমন্বয় যে লেনদেন থাকে সেই লেনদেনকে আমার একের অধিক এখানে কাজ বা সমাধান দেখাতে হবে। তো একদিকে ক্ষতি হিসেবে এটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে, আর একবার এটার ফলে কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কিন্তু কমে গিয়েছে, যার ফলে আর একবার নগদ তহবিল অথবা হাতে নগদ থেকে বাদ দিতে হবে। আমাদের রেয়া মিলে সরাসরি বলা ছিল অগ্রিম বীমা সালামি খরচ অগ্রিমের সম্পদ, এখানে ডেবিট থেকে টাকাটি দেওয়া ছিল। অগ্রিম বীমা সালামি 2000 টাকা, এটা আমাকে চলতি সম্পত্তির মধ্যে দেখাতে হবে। তাহলে হাতে নগদ এখানে চলে গেল, চলতি সম্পদে অগ্রিম বীমা সালামি চলে গিয়েছে। শিক্ষার্থীরা এখানে প্রাপ্য হিসাবের সাথে বেশ কিছু এখানে কাজ আমাকে করতে হবে। প্রাপ্য হিসাবের সাথে কিন্তু বেশ কিছু কাজ এখানে আছে অঙ্কের মধ্যে। আমাকে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত ধারায় বিক্রয় যোগ করতে হবে, সমন্বয় বিক্রয় ফেরত থাকলে বাদ দিতে হবে, নতুন কুরিন থাকলে বাদ দিতে হবে, নতুন কুরিন সঞ্চিত থাকলে বাদ দিতে হবে, এবং সর্বশেষ দিনাদারের বাটা সঞ্চিত থাকলে আমাকে বাদ দিতে হবে। এখন এই যে দিনাদার বা প্রাপ্য হিসেবের সাথে যে যোগ বিয়োগগুলো করতে হবে, এরকম কোনো লেনদেন আমাদের সমন্বয় দেয়া নেই। তো না দেওয়ার কারণে এই প্রাপ্য হিসাব বা দেনাদার এই টাকাটি সরাসরি আমাকে দ্বিতীয় ঘরে দেখাতে হবে। তাহলে এখানে আমার হাতে নগদ কাজ দেখানো হলো, তারপরে এখানে অগ্রিম বীমা সালামির কাজ দেখানো হলো, তারপরে প্রাপ্য হিসাবের কাজটা এখানে দেখানো হলো। আমাদের রেয়া মিলে আর কোনো চলতি সম্পত্তি নেই, তাহলে সমন্বয় খেয়াল করতে হবে। সমন্বয় এখানে দেয়া আছে সমাপনী মজুত পণ্য। শিক্ষার্থীরা এখানে সমাপনী মজুত পণ্য সম্পর্কে সমন্বয় যে তথ্যটি দেওয়া আছে, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য থাকে সবসময়, অনেক সময় সমন্বয় একটা মূল্য দেওয়া থাকতে পারে, এখানে দুইটা মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য সেটা 40,000 টাকা, আর বাজার মূল্য সেই পণ্যের যে বাজার দর সেটা হলো তার থেকে 2,000 টাকা বেশি। এখন 2,000 টাকা বেশি মানে কি, বাজার মূল্য অবশ্যই 42,000 টাকা। এখন সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে সবসময় যেটা কম থাকে সেইটাকে আমাকে দেখাতে হবে, যার ফলে 40,000 টাকা এখানে আমরা সমাপনী মজুত পণ্যের হিসেবে দেখাবো। তাহলে আমাদের চলতি সম্পত্তি এখানে এসেছে হাতে নগদ 20,000 টাকা, অগ্রিম বীমা সালামি 2,000 টাকা, প্রাপ্য হিসেবে এখানে 35,000 টাকা, এবং সমাপনী মজুত পণ্য এখানে 40,000 টাকা। এখন আমাদের দেখতে হবে যে চলতি সম্পত্তি যোগফলের পরিমাণটা কত। শিক্ষার্থীরা এখানে স্থায়ী সম্পত্তির কাজ করলাম, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কাজ এখানে করার কথা ছিল, সেটা না দেওয়ার কারণে বা না থাকার কারণে আমরা সেই কাজটি করতে পারবো না এখানে। তারপরে চলতি সম্পত্তির কাজটি করলাম, এরপরে সর্বশেষে যে কাজটি করতে হবে সেটা হলো অলিক সম্পদ। আমাদের অলিক সম্পদ সম্পর্কে কোনো তথ্য এখানে দেয়া নেই। এখানে বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়, প্রাথমিক খরচাবলী, এই জাতীয়
সম্পত্তি আমরা অলিক সম্পত্তি হিসেবে গণ্য করি, কিন্তু অলিক সম্পত্তির পরিমাণ না দেওয়ার কারণে আমার এখানে সম্পত্তির পাশে এই দুইটা সম্পত্তির কাজ এখানে করতে হবে। এরপরে আমরা মালিকানা সত্ত্ব এবং দায় এই দুইটা কাজ তোমাদের সামনে এখানে দেখাবো। শিক্ষার্থীরা, এখন আমরা মালিকানা সত্ত্ব এবং দায় সমূহ, আমরা এই মালিকানা সত্ত্ব এবং দায় সমূহের মধ্যে কোন কোন লেনদেনগুলো আসবে আমরা এখন সেটারই সমাধান দেখাবো। আমাকে এখানে প্রশ্নে গ নম্বরে বলে দেওয়া আছে, যেহেতু এটা আগের অঙ্ক সৃজনশীল আকারে দেওয়া আছে, মালিকানা সত্ত্ব ১,৩০,৫০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে তৈরি করতে বলেছে। এখন আমরা যে একটু আগে মালিকানা সত্ত্ব এখানে বের করলাম, সেই মালিকানা সত্ত্বের উত্তরটি আমরা এখানে অ্যাভয়েড করে প্রশ্নে যে মালিকানা সত্ত্বটি দেওয়া আছে সেটা ধরে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে বলি, আমাদের কিন্তু এখন এই অঙ্কটি সম্পূর্ণ করতে হবে, কোনো অংশে বাদ দেওয়া যাবে না, এবং মালিকানা সত্ত্ব যেটা আসবে বের করব আমরা, সেটাই আমাদেরকে আর্থিক অবস্থার যে বিবরণী সেখানে কিন্তু আমাদেরকে দেখাতে হবে। এখন যেহেতু প্রশ্নে বলা আছে আগের অঙ্ক অনুযায়ী আমরা সেটা ধরে এখানে সমাধান করব। এখন যেহেতু বলা আছে মালিকানা সত্ত্ব ১,৩০,৫০০, তাহলে প্রশ্নে যে তথ্যটি দেওয়া আছে সেটা আমাদের দেখানো হলো, মালিকানা সত্ত্ব এখানে ১,৩০,৫০০। এখন আমাদের এরপরে কাজটি করতে হবে দীর্ঘমেয়াদী দায়। এখানে আমাদের দীর্ঘমেয়াদী দায়টি দেওয়া আছে সমন্বয়, এখানে র্যামিলে বলা আছে বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা। এই বন্ধকি ঋণ যে ৮০,০০০ টাকা, এইটাকে আমার দীর্ঘমেয়াদী দায় হিসেবে ধরতে হবে। শিক্ষার্থীরা, এরপরে আমাদেরকে চলতি দায় দেখাতে হবে। আমরা দেখি র্যামিলে কোন কোন লেনদেন চলতি দায় হিসেবে দেখানো হয়েছে। এখানে র্যামিলে বলা ছিল বেতন 15 মাস। সেক্ষেত্রে একটি লেনদেন আমাদের চলতি সম্পত্তির পাশে বাদ পড়ে গিয়েছে। বেতন 15 মাস, এর অর্থ হলো কি, যে একজন অফিস কর্মী তিনি তার অফিসে বেতন পাবেন 12 মাসের। এক বছরে 12 মাসের বেশি কখনোই আমরা কাউকে বেতন প্রদান করতে পারবো না। এখন তাকে 15 মাসের বেতন দেয়া হলো, তার মানে তাকে 3 মাসের বেতন বেশি দেওয়া হলো। এই 3 মাসের বেতন বেশি দেওয়া মানে কি, অফিস কর্তৃপক্ষ এই খাতে বেতন খাতে 3 মাসের টাকা বেশি প্রদান করলো, অগ্রিম প্রদান করলো। তার মানে খরচ অগ্রিম হলে কিন্তু সম্পদ, এবং সেই সম্পদ বলতে আমরা সেটাকে কিন্তু চলতি সম্পত্তি এখানে বুঝিয়ে থাকি। তো বেতন দেওয়া হলো মোট ৩৭,৫০০ টাকা। ৩৭,৫০০, এটাকে আমাদেরকে 15 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এইটা কিন্তু 15 মাসের টাকা, ভাগ 15, তারপরে গুণ 3 দিতে হবে। সেই ৩৭,৫০০ টাকাকে আমরা ভাগ 15 গুণ 3 দ্বারা গুণ দিলে এখানে অগ্রিম বেতন এখানে এসেছে ৭,৫০০ টাকা। আমাদের র্যামিলের মধ্যে বকেয়া ঋণের সুদ ক্রেডিট থেকে দেওয়া ছিল ৫,০০০ টাকা, এটা সরাসরি চলতি দায় দেখাতে হবে। দেখতে পাচ্ছ বকেয়া ঋণের সুদ এখানে ৫,০০০ টাকা দেখানো হলো।
এরপরে এখানে চলতি দায়িত্বে আছে আমাদের, এখানে দেওয়া আছে প্রত হিসাবে এখানে 28,000 টাকা। তো এখানে আমাদের বকেয়া ঋণের সুদ 5,000 টাকা দেখানো হলো। তারপরে প্রত হিসাব এখানে 28,000 টাকা দেখানো হলো। ব্যাংক জমাতিরিক্ত এটা কিন্তু চলতে থাকে, কারণ ব্যাংক জমাতিরিক্ত টাকা আমাকে অল্প সময়ের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে। এক্ষেত্রে সময়টা কিন্তু খুবই কম থাকে, এটা একটা চলতি দায়। তো ব্যাংক জমাতিরিক্ত ছিল এখানে 20,000 টাকা। তাহলে রেয়া মিলে আমাদের আর কোনো চলতি দায় নেই, এবং সমন্বয় চলতি দায়ের মধ্যে আসতে পারে এরকম কোনো তথ্য এখানে দেয়া নেই। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ একই টাকা আসে কিনা। যদি এখানে একই টাকা না আসে তাহলে আমাদেরকে অবশ্যই যে পাশে ঘাটতি আসবে সেই পাশে অনিশ্চিত হিসাবে এখানে দেখাতে হবে। টোটাল সম্পত্তির পরিমাণ এখানে 2,63,500। এখানে চলতে আসছে 5,000 যোগ 28,000 যোগ 20,000, 53,000 যোগ এখানে 80,000, 2,63,500। সেক্ষেত্রে আমার দুই পাশে কিন্তু এখানে অঙ্কটি মিলে গিয়েছে। দুই পাশের সম্পদ এবং মালিকানা সত্ত্ব দায়ের পাশে মিলে যাওয়ার কারণে এখানে অনিশ্চিত হিসাব দেখানো যাবে না। আশা করি তোমরা মালিকানা সত্ত্ব ও আর্থিক অবস্থার যে বিবরণী এই অঙ্কটি বুঝতে পেরেছ। ইনশাল্লাহ তোমাদের সামনে আমি নতুন অঙ্ক নিয়ে হাজির হব। আজকে তোমাদের সামনে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।